নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ, সঙ্গে আমি অভিনন্দন। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, অভিষেকের সাজানো নাটক মানল না হাসপাতালও। রোগী হাঁটাচলা করতে সক্ষম এবং সম্পূর্ণ সচেতন, ভর্তি রাখার কোনো প্রয়োজন নেই সাফ জানিয়ে দেয় শহরের দুই বেসরকারি হাসপাতাল। জনরোষের মুখে পড়লেও আঘাত গুরুতর নয়, তবুও হাসপাতালে ভর্তি হতেই হবে। রাতভর শহরের নামকরা হাসপাতালগুলোতে চক্কর। এই নাটক কি নিজেদেরকে লাইমলাইটে নিয়ে আসার প্রচেষ্টা? তৃণমূলীদের আবেদন আদৌ কি বাংলার মানুষ শুনছে, নাকি ভবানী ভবনের হাজিরা এড়াতে এই রিহার্সাল? সোমবার ভবানী ভবনে তলব অভিষেককে, হাজিরা এড়াতেই কি হাসপাতালে ঢোকার তোড়জোড়? তদন্তের মুখোমুখি হতে গেলেই কি ওনার অ্যালার্জি? সিবিআই ডাকলে সুপ্রিম কোর্ট আর সিআইডি ডাকলে হাসপাতাল? উঠছে প্রশ্ন। এ নিয়ে আরো আলোচনা হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছে আমার সহকর্মী মণিময়। যেখানে হাসপাতালের প্রেসক্রিপশনে দেখা যাচ্ছে ডক্টর যে প্রেসক্রিপশন দিয়েছে যে আঘাত কোনো গুরুতর নয়, তাকে হাসপাতালে রাখার কোনো প্রয়োজন নেই, ভর্তি রাখার প্রয়োজন নেই, তারপরেও শহরের এত বেসরকারি হাসপাতাল বা হাসপাতালগুলোতে চক্কর কাটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মানে তুমি যদি পুরো ছবিটা গতকাল দেখো অভিনন্দা, তাহলে তুমি স্পষ্টত বুঝতে পারবে। মানে আমি চিকিৎসক যে প্রেসক্রিপশন দিয়েছেন আমার হাতে রয়েছে সেটি, আমি সেখানে না গেলে পরেও মানে অ্যাটলিস্ট আমরা আমাদের চোখ যা দেখেছি আমরা তাকেও তো ভরসা করতে হবে। মানে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে যখন এই ডিম ছোড়া হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চোর চোর স্লোগানিং চললো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মাটিতে লুটিয়ে পড়েছিলেন একটা সময়, তার পরবর্তী সময়ে ক্যামেরা সম্পূর্ণভাবে ফলো করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যে নিহত কর্মীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, সেই বাড়িতে মোটামুটিভাবে ঘণ্টাখানেক আমরা দেখলাম সংবাদ মাধ্যম ছিলেন তাদের সঙ্গে, এবং তিনি যা যা কথা বললেন তাকে কখনো কোনো জায়গাতে অসুস্থ বলে আমরা মনে করিনি। তিনি সিম্পল ওয়েতে তার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলেছে, তিনি সুস্থ স্বাভাবিক। সেখানে কোনো রকম গুরুতর চোট হলে পরে একটা মানুষের যে অবস্থা হয় বা পরিস্থিতি হয়, সেরকম সংবাদ মাধ্যম যখন তাকে সামনে পোট্রে করলো, দেখালো, তাতে কিন্তু আমরা সোকল্ড কিছু দেখতে পাইনি। এবার তোমার প্রশ্নের জায়গায় আসি, কারণ চিকিৎসক, আমরা গতকাল থেকে লাগাতার একটা নাটক দেখছিলাম, যে নাটকটায় বড় প্রশ্ন উঠে গিয়েছিল, যার চিকিৎসকেরা বলে দিচ্ছেন যে চিকিৎসার প্রয়োজন নেই। মানে প্রথমে আমরা দেখেছিলাম এক বেসরকারি হাসপাতালে তিনি গিয়েছিলেন, সেখান থেকে তাকে বের করে দেওয়া হলো। দ্বিতীয়বার তিনি আরও একটি বেসরকারি হাসপাতালে গেলেন, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছিয়ে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেখানে দাঁড়িয়ে শুনেছিলাম নাকি চিকিৎসকদের বেশ ধমকি চমকি দিয়েছেন, সেখানেও তাকে ভর্তি করা হয়নি। দুটো জায়গাতেই রিজন এক। প্রথম বেলভিউ ক্লিনিক, আমরা দ্বিতীয় যে জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছিল ভর্তি করাবার জন্য, সেখান থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই প্রেসক্রিপশনে স্পষ্টত যেটা বলা আছে, আমি যদি ইংলিশটাও পড়ি, সেখানে লেখা আছে, প্রেজেন্টলি পেশেন্ট কেম টু দ্য হসপিটাল অ্যান্ড গট চেকড। দেয়ার ইজ নো সিরিয়াস ফিজিক্যাল সাইন্স অফ ইনজুরি, এক্সপেক্টিং bruises in the chest, so fully conscious and oriented, hence there no rest is required at that time or not require any admission in hospital. তো আমরা যদি এর বাংলা তর্জমা করি, এবং তিনি সেখানে আরো স্পষ্ট করে লিখে দিয়েছেন, as a precautionary necessary following medicines have already been given to him. এবার বিষয় হচ্ছে কি, এটার বাংলার তর্জমা করলে এই দাঁড়ায় যে যিনি পেশেন্ট মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বুকে একটা কালশিটে দাগ হয়েছে। সেটা ছাড়া পেশেন্টের যে মুভমেন্ট হয় সেটা একেবারে নর্মাল। পেশেন্ট কথা বলছেন, হেঁটে চলে বেড়াচ্ছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে তার কোনো রকম প্রিকশনস নেওয়ার দরকার নেই, তিনি সুস্থ রয়েছেন। এবং তিনি সুস্থ স্বাভাবিক রয়েছেন, তাকে যে মেডিসিন দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সেটা আমরা দিয়ে দিয়েছি। অ্যাডমিশন নেওয়ার কোনো রকম প্রয়োজনীয়তা নেই, গ্রহণযোগ্যতা নেই। ফলত তুমি বুঝতেই পারছো যে এক্ষেত্রে চিকিৎসক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তারপরে তাহলে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি অভিনন্দা, এখান থেকেই প্রশ্ন উঠছে যে এমন কি বিষয়, এমন কোন ব্যাপার যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে জোর জবরদস্তি আমাকে হসপিটালে ভর্তি হতেই হবে। এর পেছনে ব্যাকগ্রাউন্ড বা কারণ বা নাটক এটা কিসের, কেন?
এটাকে যদি আমরা মোটামুটি ভাবে যদি আন্দাজ করতে পারি তাহলে বিভিন্ন ক্ষেত্র হতে পারে। তোমার মনে হ্যাঁ। থাকবে 2021-এ যখন নির্বাচনী লড়াই হয়েছিল, বিধানসভার সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। আমরা সেটা দেখেছিলাম ক্যামেরার সামনে। প্রথমত শুনেছিলাম মাথায় চোট, হয়ে গেল তার পায়ে চোট, তিনি হঠাৎ করে হুইল চেয়ারে চলে আসলেন। বহু প্রশ্ন উঠেছিল, তার পা ছিল ব্যান্ডেজ দিয়ে বাঁধা এবং সেই পায়ে ফুটবল খেলতো আমরা দেখেছি। হ্যাঁ, এটা ভাইরাল, আমরা সোশ্যাল মিডিয়া ঘাটলে পরে সেই ছবি এখনো আমাদের মাথায় নিয়ে আসতে পারবো, আমরা দেখতেও পারবো ইনফ্যাক্ট। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে পরাজয় হয়েছে, তারপর ঢুকে গিয়েছিলেন ঘরে, ঘর থেকে বেরিয়েছেন অভিষেক, তারপর এই ছবি আমরা দেখতে পেয়েছি। জনতার জনরোষ আছড়ে পড়ার পর পরিস্থিতি কোন জায়গায় গিয়েছে। মানুষের মন থেকে ধুয়ে মুছে সাফ যে দলটি, এ রাজ্যের একদা শাসক দল তৃণমূল কংগ্রেস, তাহলে কি পারসেপশন ক্রিয়েট করতে চাইছে? এক, যদি পারসেপশনের জায়গায় যায়, কেন এই নাটক? তারা কি চাইছেন এটা ক্রিয়েট করতে যে আবারও সেই সময়ের ছবি, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইল চেয়ার হয়, যদি সেই সময় সেই ইস্যুটাকে সামনে নিয়ে আসা হয়, তাহলে মানুষের মন পেতে অনেক সুবিধে হয়। তাই জন্যই কি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গায় চেষ্টা করছেন যে আমাকে হসপিটালাইজড হতে হবে, হুইল চেয়ারে করে বেরিয়ে আসা, এটা দেখালে পরে জনমানুষের মধ্যে তার সম্বন্ধে আরো একখানা বিষয় ক্রিয়েট হবে যে না, এই ছেলেটি আক্রান্ত হয়েছে, এমন কিছু পারসেপশন ক্রিয়েট করবার চেষ্টা। তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে জনমানুষের মধ্যে। তৃণমূল কংগ্রেস তাদেরকে আবার পুনরায় উজ্জীবিত করবার জন্য কি তারা আবার চেষ্টা করছেন ময়দানে ঝাঁপিয়ে পড়ে দেখাবার যে নতুন করে আরো একটি ইস্যু, সেই ইস্যু তৃণমূল কংগ্রেস ক্রিয়েট করতে চাইছে? নাকি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকাল খুব তাৎপর্যপূর্ণ, কারণ সোমবার আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি নোটিশ দিয়েছে জাল সই কাণ্ডে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ভবানী ভবনে আগামীকাল তার হাজিরা রয়েছে। সেই হাজিরা এড়াতেই এই নোটিশ, এই বক্তব্যগুলো কি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখছেন যাতে তিনি হাজিরা এড়িয়ে যেতে পারেন? অভিনন্দা, এই বিষয়গুলো কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। এই বিষয়গুলোই হয়তো এই মুহূর্তের সব থেকে বড় পারসেপশন ক্রিয়েট করে দিচ্ছে। অভিনন্দা, একদমই মণিময়ের সঙ্গে থাকো, আমরা শুনবো এই নিয়ে দিলীপ ঘোষ কি বলেছিলেন এবং এর পাশাপাশি ইন্দ্রনীল খা, বিধায়ক ইন্দ্রনীল খা, তিনি কি জানিয়েছেন। না না, কেন ভর্তি নেবে? একটা অসুস্থ মানুষের জন্য বেড আছে। একটা সুস্থ মানুষ গিয়ে একটা বেড দখল করে থাকবে? আমি দেখলাম অ্যাপ্রন পরে গাড়িতে উঠছেন, ঘুরে বেড়াচ্ছেন। হসপিটালটা কি ট্যুরিজম নাকি, ঘুরতে যাওয়ার জায়গা? ডাক্তারকে চমকে তোমাকে হসপিটাল নেবেন? আরে এদেরই যে ক্লাব আছে, ডায়মন্ড হারবার স্পোর্টিং ক্লাব, এই সেন্ট্রাল পার্কের পেছনে একটা জায়গা, একটা মাঠ পুরো দখল করে রেখে কয়েক বছর, তাকে চ্যাম্পিয়ন করতে হবে, তাকে এ ডিভিশনে তুলতে হবে, ফার্স্ট ডিভিশনে। তার জন্য রেফারিকে চমকানো হতো, তার জন্য কর্মকর্তাদের চমকানো হতো। আমাকে বলেছিল লোকেরা তদন্ত করুন, আমি চ্যালেঞ্জ করছি। এই থ্রেড কালচার ভুলে যান, মানুষ ঘুরে দাঁড়িয়েছে, রাস্তায় না বেরোনোই আপনাদের পক্ষে সবচেয়ে ভালো। Say that he is perfect to be taken to home, and definitely that is the protocol. There should be no intimidating tactics regarding hospital admission, because hospital beds are meant for the needy patients. If a healthy patient, if a healthy individual is blocks one hospital bed, then a needy patient is actually deprived of Medicare facilities. That cannot be the norm. No matter how much Mamata Banerjee or her party men coerce doctors, the doctors should not feel intimidated and do as per protocol, as per ethics and guidelines. মানে সেটাই বিজেপির তরফ থেকে যেই বক্তব্য উঠে আসছে, যাদের জন্য প্রয়োজন হাসপাতালের বেড তাদেরকে রাখা হবে। এবং যে ঘটনায় নজর রাখছি রীতিমতো, যেখানে তিনি বারংবার সারা রাত ধরে প্রায় কলকাতার একাধিক হাসপাতাল চক্কর কাটলেন, কিন্তু তারপরেও তাকে ভর্তি নেওয়া হলো না, কারণ তিনি মনে করছেন তিনি একমাত্র তার সিরিয়াস কন্ডিশনটা বুঝতে পারছেন, তাছাড়া আর কেউ বুঝতে পারছে না, মানে ডাক্তারও বুঝতে পারছে না। যেখানে ডাক্তারের প্রেসক্রিপশনে একেবারে স্পষ্ট যে রোগী হাঁটাচলা করতে সক্ষম এবং যথেষ্ট সম্পূর্ণ সচেতন রয়েছে, ভর্তি রাখার কোনো প্রয়োজন নেই, সাফ জানিয়ে দেয় শহরের দুই বেসরকারি হাসপাতাল। জনরোষের মুখে পড়লেও আঘাত গুরুতর নয়, তবু হাসপাতালে ভর্তি হতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আবারও চলে যাব, সরাসরি রয়েছে
সহকর্মী মণিময়। হ্যাঁ, একেবারেই। দেখো, আমরা যেটা বলছিলাম, কারণ আমাদের হাতে তো প্রেসক্রিপশনটা রয়েছে। আমি যদি আরো একবার এই প্রেসক্রিপশনটা দেখাই, জুম করে দেখাতে বলবো। আমার ক্যামেরা পার্সন সাবির এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে এই প্রেসক্রিপশনে বড় বড় অক্ষরে লেখা রয়েছে। জুম করে যদি লাইন বাই লাইন, আমি আবারও বলছি, লাইন বাই লাইন যদি আমরা দেখাতে পারি, সেখানে স্পষ্ট, ইনফ্যাক্ট আমাদের স্ক্রিনের পাশেও আমরা এই প্রেসক্রিপশন কিন্তু দেখিয়েছি। এখন দেখো, এই প্রেসক্রিপশনে যেটা লেখা ছিল, অভিনন্দা তুমিও বলছিলে, কোনো প্রয়োজনীয়তা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে কি নিজে ভাবছেন ডাক্তারের ওপরে, যেমনটা ভাবতেন হয়তো তৃণমূল সুপ্রিমো সেই সময়। আর সেই সময় ছিল তৃণমূল সরকারের আমল, যা খুশি তাই করতে পারা যায়, এরকম একটা সিচুয়েশনশিপে দাঁড়িয়ে তারা করেছে। একটু বিরত করছি সঙ্গে থাকো, একদম, কারণ এই একদম। মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক। কাজল বাবু, আপনাকে স্বাগত সিএনএ। এবং মণিময়, তোমার প্রশ্ন। একেবারে কাজল বাবু, আমরা গতকালের নাটক দেখেছি, চরম নাটক দেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আমরা যে প্রেসক্রিপশনটা পেলাম, যে প্রেসক্রিপশনের মধ্যে স্পষ্টত লেখা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এই পেশেন্টের শারীরিক অবস্থা সম্বন্ধে। তিনি হাঁটাচলা করছেন, সবকিছু ঠিক আছে, তবুও তিনি ভর্তি হতে চান। হাসপাতাল বলেছেন না, ভর্তি হবার কোনো প্রয়োজনীয়তা নেই। চিকিৎসার পরিভাষায় যদি একটুখানি বলেন, গতকাল যা লেখা হয়েছিল, সেই লেখার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপনার কি মত? আমার না দুটো খুব জনপ্রিয় গানের কথা মনে পড়ছে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আর নজরুল ইসলামের গান চিরদিন তাহারও সমান নাই। চিকিৎসা বিজ্ঞানটা কিন্তু কোনো ব্যক্তি, তিনি যত বড় রাজনীতিবিদ হোক না কেন, চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞানী। এই চিকিৎসকরা বিজ্ঞান মেনে চিকিৎসা করেন, কোনো জাত পাত ধর্ম পজিশন দেখে চিকিৎসা করেন না। এই সহজ সরল কথাটা সংশ্লিষ্ট মানুষগুলির বোঝা উচিত ছিল আজ নয়, যখন তারা ক্ষমতায় ছিলেন তখনই তাদের চোখ খুলে যাওয়া দরকার ছিল। তখন একটা জুনিয়র ডাক্তার চোখে আঙুল দিয়ে বলেছিল, ম্যাডাম, আমরা জাতপাত পদবি দেখে চিকিৎসা করি না। মানুষটার দরকার চিকিৎসা, তাকে চিকিৎসা করবেন চিকিৎসক, সাহায্য করবেন স্বাস্থ্যকর্মী। এটাই হচ্ছে এস্টাবলিশ রুল। সেখানে যদি কেউ প্রভাব খাটিয়ে কখনো সরকারি হাসপাতালের বিশেষ ওয়ার্ডে ভর্তি হওয়ার সুযোগ লাভ করতে অতীতে অন্যায়ভাবে অন্যায্যভাবে তিনি চিরকাল সেটা পাবেন, তা তো হতে পারে না। আমি ধন্যবাদ জানাবো এই হাসপাতাল দুটির কর্তৃপক্ষ, বিশেষ করে চিকিৎসক, যারা পরিষ্কার লিখে দিয়েছেন এই মুহূর্তে হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন নেই। আউটডোর ভিত্তিক চিকিৎসা বা প্রাথমিক পরিচর্যাটাই যথেষ্ট, এই কথা বলার সাহস দেখানোর জন্য। এবং অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত লজ্জার যে এই কথা শোনার মতন ধৈর্যটুকু তাদের নেই। তারা ভয় দেখাচ্ছেন, হুমকি দেখাচ্ছেন, যে কাজ তারা এতদিন করে মানুষের কণ্ঠরোধ করেছিলেন। শুধুমাত্র চিকিৎসক নয়, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পৌর উন্নয়ন, গ্রামাঞ্চল, সমস্ত জায়গাতে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা যায় নয়। মনে রাখতে হবে, একটা আদি আকৃতির প্রবাদ বাক্য আছে, স্বভাব যায় না বললে। আমি জানি না কতদিন তারা এই তেজ বজায় রাখবেন। যত তাড়াতাড়ি এদের তেজ যায়, তত তাড়াতাড়ি রাজনীতি তথা পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল বলেই আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ কাজল কৃষ্ণ বণিক, চিকিৎসক কাজল কৃষ্ণ বণিকের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অভিনন্দা, তুমি শুনলে এই জায়গা থেকে দাঁড়িয়ে ডক্টর বণিক যেটা বলে দিলেন, একটা সময় সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি আমরা দেখেছি। আমি আবারও বলছি, সেই নন্দীগ্রাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটাঘাত লাগার মতন ঘটনা তিনি সামনে নিয়ে এসেছিলেন। মানে সাধারণ মানুষের কাছে পারসেপশন ক্রিয়েট করবার চেষ্টা করেছিলেন যে হ্যাঁ, আমাকে আক্রান্ত করা হয়েছে, তাই আপনারা আমাকে ভোট দেবেন। আজকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা এই তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক কর্মকাণ্ডের জড়িত এক বড় দল তারা মনে করতেন, সেই দলের একেবারে ভ্যানিশ হয়ে যাওয়া কার্যত। যদিও বিরোধী রয়েছেন তারা, কিন্তু তথাপি বাড়ির ভেতরে প্রবেশ করার পর আর বাইরের বাইরে বেরোতে সাহস পাচ্ছিলেন না। যদিও সাহস দেখিয়ে গতকাল যে কাণ্ডটা ঘটে গিয়েছে, সেই কাণ্ডের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যাদের গ্রেপ্তার হয়েছেন যারা, সেটাও আবার তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠীর। বলতো, বুঝতেই পারছো সামগ্রিক এই বিষয়টার মধ্যে নাটকটা যে জড়িয়ে আছে সেটা অ্যাটলিস্ট স্পষ্ট। এবার এই নাটকের পরিপ্রেক্ষিতটা
যদি বিভিন্ন ওয়েতে আমরা ভাগ করে দিই, যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম, তাহলে পরে হয়তো আমরা সেই জায়গায় পৌঁছবার চেষ্টা করতে পারি। কারণ আমরা হয়তো আগামীকাল উত্তরও পেতে পারি যে আগামীকাল তিনি সত্যি ভবানী ভবনে হাজিরা দেবেন কিনা, সত্যি কি মানুষের মধ্যে আবার নিজেদেরকে যে তৃণমূল কংগ্রেস তাদের যে রাজনৈতিক আধিপত্য সেটা ছিল কায়েম করার চেষ্টা তারা আবার করবেন। সেই জায়গাকে দেখাবার জন্যই কি আবারও তারা পোর্ট্রে করলেন যে হ্যাঁ আমরা এবার আন্দোলনে নামতে পারি। কারণ আজকে খুব তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখতে পেয়েছি, কারণ শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, আরও একজন সাংসদ কল্যাণবাবুর এই আক্রান্ত হওয়ার ছবি আমরা দেখেছি। তিনি আবার দাবি করছেন তার নাকি মাথার মধ্যে লেগেছে, মাথায় নাকি বল মেরেছে। তো এই সামগ্রিক লাগাতার এই ছবিগুলোতে অনেকগুলো প্রশ্ন উঠিয়ে দিচ্ছে। এখন এই প্রশ্নগুলো প্রশ্ন আকারে থাকবে, যত সময় যাবে হয়তো অভিনন্দা তত আমরা বুঝতে পারবো এই প্রশ্নের সঠিক উত্তরটা ঠিক কি কারণ, কেন এই নাটক, সেটা স্পষ্ট হবে। অভিনন্দা। একদমই তাই, সঙ্গে থাকো মণিময়। অভিষেকের সাজানো নাটক একেবারেই মানতে চাইল না, এমনকি মানল না হাসপাতাল, যেখানে রোগী হাঁটাচলা করতে সক্ষম এবং সম্পূর্ণ সচেতন। ভর্তি রাখার কোনো প্রয়োজন নেই, সাফ জানিয়ে দেয় শহরের 2 বেসরকারি হাসপাতাল। বিজেপির তরফে দেবজিৎ সরকার এবং সর্বরী মুখার্জি কি বলছেন শুনুন। বলেছেন কুণাল বাবু বুঝবেন, তিনি শুধু বিধায়ক নয়, তিনি হচ্ছেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির আশীর্বাদ ধন্য। তিনি সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির আশীর্বাদ ধন্য। তিনি টিকিটের অধিকারী, তিনি জিতের অধিকারী, ঠিক আছে? তো তিনি সব কিছু পারবেন। তিনি কি বললেন তার ব্যাপার, কিন্তু এটা তো মানুষের মধ্যে আছে যে যদি জানলেওয়া হামলা, হিন্দিতে যেটা বলছেন, তো প্রাণঘাতী হামলা যদি করতে হয় তাহলে কে কবে ভাই পচা ডিম ছুঁড়ে করেছে, বা এবার শুনছি ডিম নাকি ভালো ছিল। ডিমকে যুবকেরা জিমে যায় ভালো করে শরীরচর্চা করার জন্য, এ তো নতুন উলট পুরাণ। ডিমকে চলে যাচ্ছেন বেসরকারি হাসপাতালে ভর্তি হতে। এই বিপ্লব, এই যুব জাগরণ কি আমরা চেয়েছিলাম? একদম লাইমলাইটে না, মানুষকে দেখানো। আরে আপনার তো লাগায়নি, ব্যথা কোথায়? মানুষের অন্তরে যে ব্যথা আপনি দিয়ে রেখেছেন, মানুষকে যেভাবে ব্যথা দিয়ে রেখেছেন, আপনার এত সহজে আপনি ব্যথা পাবেন না। কেমন আপনাকে প্রতিদিন এইরকমভাবে মানুষ, সাধারণ মানুষ প্রতিদিন আপনাকে এইভাবে মানে নির্যাতন করবে, এইভাবে প্রতিদিন আপনি মানুষের দ্বারা অবহেলিত হবেন, হেনস্থার শিকার হবেন প্রতিদিন। যা আপনারা তৃণমূল সরকার 15 বছর ধরে যা করেছেন তার ফল মানুষ আপনাদের দেবে। আমাদের কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। অন্যদিকে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে ডক্টর তাপস প্রামাণিক রয়েছেন। তাপসবাবু, আপনাকে স্বাগত জানাবো সিএনএ, এবং অন্যদিকে সরাসরি রয়েছে সহকর্মী মণিময়। তোমার প্রশ্ন। একেবারে তাপসবাবুর কাছে আবার এটাই প্রশ্ন। তাপসবাবু, গতকাল আমরা ছবি দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি এত চোট পেয়েছেন হাসপাতালে ভর্তি হতে চান। ডাক্তার তার পরিভাষার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে আদপে দাঁড়িয়ে আপনি ভর্তি হতে পারবেন কি পারবেন না, সেই পরিভাষাটা একটু আপনার থেকে শুনতে চাই আমরা। দেখুন, প্রথমত হচ্ছে যে ওনার কালকে যে উনি যে কথাগুলো বলছেন যে অ্যাপেলোতে ভর্তি হওয়ার পরে মমতা ব্যানার্জি বললো এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। অ্যাপেলো হচ্ছে পশ্চিমবঙ্গের ওয়ান অফ দি বেস্ট সেন্টার। আর আমার কাছে যেটুকু মেডিকেল রিপোর্ট এসছে তাতে তার ভাইটাল স্টেবল ছিল, অ্যালার্ট কনসাস ওরিয়েন্টেড, আমরা যেটা মেডিকেলের ভাষায় বলি। তার বাকি ভাইটাল প্যারামিটার সবই ঠিকঠাক ছিল। যেটা হয়েছে একটা যে কোনো জায়গায় ধাক্কাধাক্কি, কথা কাটাকাটি হলে এদের গায়ে ব্যথা হতে পারে। মেজর কোনো ইঞ্জুরি ছিল না, একটা মাইনার ইঞ্জুরি তার চেস্টের উপরে ছিল, কালশিটে দাগ যেটাকে বলে ভুল। এটা যে কোনো জায়গায় কোনো লাভ মব বা গ্যাদারিং এর মাঝখানে হতে পারে। এর জন্য যেটা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে পেইন কিলারের ভিতরে প্যারাসিটামল বা আমরা কোনো এনসেডের কম্বিনেশন। আর একটা হচ্ছে ওই যে ডিমগুলো ছোড়া হয়েছে সেখান থেকে যদি তার এখন গন্ধ লেগে গ্যাস্ট্রাইটিস ফর্মেশন হতে পারে, প্যান 40 বা প্যান বি এই টাইপের কাজ। ওনার সম্পূর্ণ বাড়িতে বেড রেস্ট দরকার বা বাড়িতে রেস্ট দরকার, এর বাইরে কোনো কিছু খুব বেশি কিছু দরকার নেই। এই যে কালকে অ্যাপেলো থেকে বেলভিউতে নিয়ে যাওয়া হলো, বেলভিউতে ডাক্তাররা ভর্তি নিচ্ছে না বলে অভিযোগ, এটা সম্পূর্ণ একটা ভুলভাল কথাবার্তা। এর আগে আমি বলি একটা ঘটনা, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। 9 অগস্ট 2025 অভয়ের মাকে যখন এই অভিষেক ব্যানার্জি বা আপনার
মমতা ব্যানার্জির পুলিশ যখন পিটিয়ে মেরেছিল, তখন আমি কিন্তু ভর্তি করার অ্যাডভাইস দিয়েছিলাম এবং আমি মণিপাল হসপিটালে নিয়ে গেছিলাম। সেখানে কিন্তু এনারাই চাপ দিয়ে ভর্তি করতে দেয়। সেই দিন কিন্তু মানে কাকিমা যথেষ্ট অসুস্থ হয়ে পড়েছিলেন, ভর্তি হতে দেননি। আজকে উল্টো অভিযোগ করছে। দিন দেখুন, সারা জীবন সবার সমান যায় না, এটা বুঝতে হবে। অভিষেক ব্যানার্জি যখন ক্ষমতায় ছিল, দম্ভতে যা যা করেছে তার রিয়াকশন এখন হচ্ছে। এবং এইটা কালকে আমি বুঝলাম না যে হেলমেটটা হঠাৎ করে কোথা থেকে এলো, বেশ বেশ কিছু কনফিউশন লাগলো ক্যামেরার সামনে। তারপর একটা ঘটনা দেখলাম যে ওই আপনার ইয়েতে যে বাড়িতে গেছে, সেই বাড়িতে সে ভদ্রমহিলাকে জোর করে জল খাওয়াতে চাইছে। অদ্ভুত, এগুলো তো সবই মনে হচ্ছে ক্যামেরা দেখে নাটক করা বলেই আমার লাগলো। আর মেডিকেল ট্রিটমেন্ট যা ছেলেদের করেছিল তার বাইরে এক্সট্রা কোনো কিচ্ছু নয়। ওনার বাড়িতে বসে রেস্ট নেওয়া উচিত। আর যদি মনে করেন যে কোনো পলিটিশিয়ান তারা যেমন শাসক দলে বসতে পারেন, তেমনি উল্টো দিকে বিরোধী দলেও বসতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি এই সমস্ত সমস্যা না সামলাতে পারেন, তাহলে তাকে বাড়ি বসে থাকা ভালো, পলিটিক্স করা উচিত নয়। এগুলো এইভাবে অ্যাপেলের ডাক্তারবাবু, রেলওয়ে ডাক্তারবাবু এই সমস্ত যে দোষ দিচ্ছেন, আমি তার তীব্র নিন্দা জানাই। মমতা ব্যানার্জি যেভাবে চেষ্টা করছিল চাপ দেওয়ার, সেগুলো তীব্র নিন্দা জানাই। বেশ, ধন্যবাদ তাপসবাবু সময় দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে ডক্টর মানস গুমটাম। মানসবাবু, আপনাকে স্বাগত জানাবো সিএনএ। মণিময়, তোমার প্রশ্ন। মানসবাবু, আবারও মানে যে ছবি আমরা দেখাচ্ছি, গতকাল থেকে লাগাতার দেখিয়েছি, সেই ছবির একটু পরিভাষা আপনার থেকে জানতে চাই, কারণ ডাক্তারি পরিভাষা খুব দরকার। আমরা চিকিৎসকদের ফোন নিচ্ছি, আপনার থেকেও ঠিক এটাই জানতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন কি শারীরিক অসুস্থতা হয়েছে যে হন্যে হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রেশার ক্রিয়েট করছেন, ভর্তি নেওয়াতেই হবে। কি এমন ঘটেছে ঠিক? দেখুন, দুটো জিনিস। একটা হচ্ছে চিকিৎসকদের কাছে, চিকিৎসক যখন তারা পাশ করে, যখন ডিগ্রি পায়, তাদের একটা ওথ নিতে হয়। সেই ওথটার নাম হচ্ছে হিপোক্রেটিক ওথ। এবং সেই ওথে চিকিৎসকরা তারা এই ওথটাই নেয় যে তারা যখন চিকিৎসা করবে, সেখানে ধনী দরিদ্র থেকে শুরু করে ধর্ম, গরিব, বড়লোক বা কোনো মানে প্রভাবশালী ব্যক্তি, এসব তার কাছে গুরুত্বহীন। সবার জন্য একই রকম চিকিৎসা দেবেন, এটাই হচ্ছে যে কোনো চিকিৎসকের ওথ নিয়ে তাকে এই পেশাতে নামতে হয়। ফলে তাকে যারা দেখেছে, সে কোন হসপিটাল সেটা বড় কথা নয়, তাকে যারা দেখেছেন তার জন্য যে চিকিৎসা দিয়েছেন, তার জন্য যে প্রেসক্রিপশন হয়েছে, এটা চিকিৎসকদেরই মানে প্রেসক্রিপশন। এটা কোনো রামশ্যাম যদুমধু বা কোনো একজন ওই হাসপাতালের কোনো বিশেষ ব্যক্তি করে দিয়েছেন, এরকমটাও নয়। ফলে এটা আমরা বিশ্বাস করি। এই রিপোর্ট যেটা বেরিয়েছে এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা এসছে, তাতে মারাত্মক কোনো চোট বা ইনজুরির খবর কিন্তু কোথাও কিছু লেখা নেই। যে তার হেড ইনজুরি, বুকে চোট, তার কালশিটে পড়ে গেছে, তার দাগ হয়ে গেছে, ছুঁড়ে গেছে, কেটে গেছে, ভেঙে গেছে, এরকম কোনো কিছুই লেখা নেই। ছোটখাটো হয়তো যা আমরা পেয়েছি তাতে ব্যথার ওষুধ বা ইত্যাদি বেশ কিছু প্রেসক্রিপশনে আছে। এবং এটা আমি বিশ্বাস করি এখনো পর্যন্ত যে চিকিৎসকরা ওনাকে দেখেছেন, তারা তার যে ওথ নেয়া বা যে শপথ নেয়া, সেই শপথের কথা ভেবে, সেই শপথের কথা চিন্তা করেই লিখেছেন। কোন চাপের কাছে তিনি মাথা নত করবেন এরকমটা আমাদের মনে হয়। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ মানসবাবু সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ মণিময়কেও।